Hello friends, welcome to you. Hope you are all good and well. আজকের ক্লাসে আমরা মূলদ সংখ্যার ধারণা এই চ্যাপ্টার, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভা তৃতীয় চ্যাপ্টার, সেই মূলদ সংখ্যা ধারণা এই চ্যাপ্টারের যে এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। কেমন? তো প্রিভিয়াস ক্লাসে আমরা এই মূলদ সংখ্যার ধারণা চ্যাপ্টার 3 এর ওভারভিউ ডিসকাস করেছি, মানে টোটাল এই চ্যাপ্টারের ভেতরে কি কি জিনিস জানার দরকার সেগুলো প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। তোমরা যারা এখনও ওই ক্লাসটা দেখোনি তারা ওই ক্লাসটা দেখে নিতে পারো, ওপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এক্সারসাইজগুলো দেখে নেব, কি কি এক্সারসাইজ রয়েছে সেগুলো আজকের ক্লাসে আমরা দেখে নেব। তো সব এক্সারসাইজগুলো আজকের ক্লাসে দেখব না। আজকের ক্লাসে আমরা তৃতীয় চ্যাপ্টার, অষ্টম শ্রেণীর গণিত প্রভার যে তৃতীয় চ্যাপ্টার মূলদ সংখ্যার ধারণা, তার এক্সারসাইজ দেখব। আচ্ছা, সেটা হলো নিজে করি 3.1 পেজ নাম্বার 32 অ্যান্ড নিজে করি পেজ নাম্বার 39, নিজে করি 3.2। তাহলে 3.1 অ্যান্ড 3.2 মূলদ সংখ্যার ধারণার এই দুটো এক্সারসাইজ আজকের ক্লাসে করব। এর পরের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো মজার খেলা। মজার খেলা থেকে শুরু করে বাকি যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করব। কেমন? তো আজকের ক্লাসে আমরা যে এক্সারসাইজগুলো ডিসকাস করছি সেটা হলো পেজ নাম্বার 32 অ্যান্ড 35। এই দুটো পেজের যে এক্সারসাইজ আছে সেগুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। কিন্তু ডিসকাস করার আগে এই চ্যাপ্টারের যে জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার সেগুলো আমরা আগে দেখে নেব। ফলে কি হবে, যখন আমরা এক্সারসাইজ করব তখন আমাদের এক্সারসাইজগুলো করতে সুবিধা হবে এবং এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। কি সেগুলো? চলো এক এক করে আমরা দেখে নিই। মূলদ সংখ্যা ধারণার ইম্পর্টেন্ট যে পোর্শনগুলো তোমাদের মাথায় রাখতে হবে এক্সামের জন্য, যে জিনিসগুলো ভীষণ দরকার এবং এক্সারসাইজ করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো এবার দেখে নেব। প্রথমত নাম্বার 1 যেটা জানতে হবে সেটা হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো তোমরা সকলে জানো, যদি না জেনে থাকো তাহলে আরেকবার দেখে নিতে পারো। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো? না 1, 2, 3, 4 আপ টু ইনফাইনাইট, এইভাবে চলতে থাকবে। 3, 4, 5, 6, 10, 11, 1000, 2000, 1 মিলিয়ন, 1 বিলিয়ন আপ টু ইনফাইনাইট, এর কোনো শেষ নেই। কেমন? এটাকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। কেমন? এরপরে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো নাম্বার 2, সেটা হলো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা যেটাকে আমরা ইংলিশে বলবো হোল নাম্বার। অখণ্ড সংখ্যাকে আমরা ইংলিশে বলবো হোল নাম্বার। হোল নাম্বার কোনগুলো? খুব সহজ, 0কে ইনক্লুড করে ন্যাচারাল নাম্বার যদি আমরা নিই সেটা হলো হোল নাম্বার। তাহলে 0, 1, 2, 3, 4, 5 অ্যান্ড আপ টু ইনফাইনাইট, এই সংখ্যাগুলোকে আমরা বলবো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এরপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো নাম্বার 3, দ্যাট ইজ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কোনগুলো? না 0 to 1, 2, 3 আপ টু ইনফাইনাইট, এবং নেগেটিভলি যদি আমরা সংখ্যা নিই -1, -2 আপ টু মাইনাস ইনফাইনাইট, তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে 0, মাইনাস ইনফাইনাইট থেকে বেড়ে 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 -1, 0, এরপরে বেড়ে বেড়ে 1, 2, 3, 4, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 1 বিলিয়ন আপ টু ইনফাইনাইট। এই রেঞ্জটা হচ্ছে পূর্ণ সংখ্যার রেঞ্জ, যেখানে নেগেটিভ ইন্টিজার রয়েছে, 0 রয়েছে এবং পজিটিভ ইন্টিজার রয়েছে। এইগুলোই হলো আমাদের পূর্ণ সংখ্যা। এই তিনটে কিন্তু অলওয়েজ তোমাদের মাথায় রাখতে হবে।
যখন তোমরা এইট থেকে 9, 10, 11, 12 যদি ম্যাথমেটিক্স তোমাদের স্টাডি করতে হয়, সেখানে কিন্তু এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, তার সাথে সাথে মূলদ সংখ্যাও তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে আসছি যেটা মূলদ সংখ্যা। এইগুলো জানলে তোমার মূলদ সংখ্যা বুঝতে সুবিধা হবে। মূলদ সংখ্যা কি না, যখন কোনো সংখ্যাকে আমরা পি আপন কিউ এইভাবে প্রকাশ করতে পারবো, যেখানে পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এবং যেখানে কিউ নট ইকুয়াল টু 0, সেই সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা। কি বললাম? when p and q are integer and one restriction is q not equal to 0, then এই ফরম্যাট p বাই q কে আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কি বলবো? মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলো না, যে সংখ্যাকে p আপন q এই ফর্মে লিখতে পারবো যেখানে q নট ইকুয়াল টু 0। এটা একটা রেস্ট্রিকশন, q কে কখনো 0 করা যাবে না। যদি q 0 হয়ে যায় তাহলে কি হবে? এটা অসংজ্ঞাত, আনডিফাইন, এটাকে ডিফাইন করা যাবে না। সামথিং ডিভাইড আপন 0 হলে কি হবে? অসংজ্ঞাত, সেটাকে তার কোনো ডিফাইন করা যাবে না। কেমন? তো রেস্ট্রিকশনটা কি না, কিউ নট ইকুয়াল টু 0 অ্যান্ড পি অ্যান্ড কিউ বোথ আর ইন্টিজার, দেন পি বাই কিউ ইজ কল্ড রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। কেমন? তো যদি রেশনাল নাম্বারে এক্সাম্পল দিই তাহলে কি হবে? 1 হতে পারে, -3 হতে পারে, -3/5 হতে পারে, 0 অলসো হতে পারে। 0 কেন? 0/1। Q0 কেন? Why 0 is rational number? Because 0/1 is also 0. Q is 1 not equal to 0, তাহলে স্যাটিসফাই করছে। Q এখানে কি? 1। Q কি 1? 0 তো নয়, তাই 0 itself rational number। কি কথা বোঝা গেছে? 0 itself rational number। রেশনাল নাম্বার কাকে বলবো? যে সংখ্যাকে আমরা p আপন q এই ফর্মে লিখতে পারি যেখানে p এবং q দুজনেই পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তখনই সেই সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কেমন? আচ্ছা, এই 0টাকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? কারণ দেখো, পূর্ণ সংখ্যার মধ্যে 0 রয়েছে, তাহলে আমি প্রথমে কি কন্ডিশন বলছি? p এবং q বোথ আর ইন্টিজার, তাহলে q তো 0 ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, কিন্তু 0 দিলে p আপন কিউটা কি হবে? আনডিফাইন হয়ে যাবে। যখন q ইকুয়াল টু 0 হবে তখন p আপন কিউ আনডিফাইন হয়ে যাবে। সেই জন্য এটা হচ্ছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনটা কি না, কিউকে 0 ছাড়া আর যে কোনো সংখ্যা হলে তখন p আপন কিউ এই ফর্মকে আমরা বলবো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার এক্সাম্পল কি হলো? 1, -3, -3/5, 5/7 and so on. These are the example of rational number, right? এইটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ যেহেতু আমরা মূলদ সংখ্যা পড়ছি তাই মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা এক্সাম্পল, এবং মূলদ সংখ্যা জানার আগে এই 3টে জিনিস তোমাদের কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। কি না, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাদের বলে, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কাদের বলে, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাদের বলে, এবং তারপরে রেশনাল নাম্বার কাদের বলে, এবং রেশনাল নাম্বারের এক্সাম্পল। এই জিনিসগুলো আমরা অলওয়েজ মাথায় রাখবো। কেমন? এরপরে তোমরা একটু দেখে নাও, যদি স্ক্রিনশট নেওয়ার হয়ে থাকে স্ক্রিনশটও তোমরা নিয়ে নিতে পারো। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো অপারেশন, মূলদ সংখ্যার অপারেশন। কি কি অপারেশন না, দুটো মূলদ সংখ্যার যোগ মূলদ সংখ্যা হবে, বিয়োগ মূলদ সংখ্যা হবে, গুণ মূলদ সংখ্যা হবে এবং ভাগ মূলদ সংখ্যা হবে। প্রিভিয়াস ডেতে আমি প্রত্যেকটা অপারেশন করে করে দেখেছিলাম এবং জাস্টিফাই হয়েছিল যে মূলদ সংখ্যার গুণ মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ভাগ মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার বিয়োগ মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার যোগ মূলদ সংখ্যা, এগুলো আমরা দেখেছিলাম। এরপরে আমরা কি দেখেছিলাম? এরপরে আমরা দেখেছিলাম অ্যাসোসিয়েটিভ রুল, কমিউটেটিভ রুল অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ রুল, মানে সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম এবং বিচ্ছেদ নিয়ম। এগুলো আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম না, মূলদ সংখ্যার যোগ এবং গুণ অ্যাসোসিয়েটিভ রুল অ্যান্ড কমিউটেটিভ রুল মেনে চলে। কি বললাম? মূলদ সংখ্যার যোগ এবং মূলদ সংখ্যার গুণ
কমিউটেটিভ রুল অ্যান্ড অ্যাসোসিয়েটিভ রুল মেনে চলে এবং মূলদ সংখ্যা ডিস্ট্রিবিউটিভ রুল মেনে চলে। এগুলো আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে এই কয়েকটা জিনিস জানা থাকলে আমরা এই দুটো এক্সারসাইজ 3.1 অ্যান্ড 3.2 পেজ নাম্বার 32 অ্যান্ড 35 গণিত প্রভা অষ্টম শ্রেণীর পেজ নাম্বার 32 অ্যান্ড 35 এবং চ্যাপ্টার নাম্বার 3তে 3.1 এবং 3.2 এই আমাদের যদি কনসেপ্টটা থাকে তাহলে 3.1 অ্যান্ড 3.2 আমরা কিন্তু করে ফেলতে পারবো। তো চলো আমরা করে ফেলি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এর সাথে কমিউটেটিভ রুল কি, অ্যাসোসিয়েটিভ রুল কি, ডিস্ট্রিবিউটিভ রুল কি আমি প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম। তোমরা কিন্তু কাইন্ডলি একবার দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এর পরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের ওই ডাউটগুলো ক্লিয়ার করার। কেমন? তো চলো এরপরে আমরা এক্সারসাইজ শুরু করি। খুবই ছোট চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার, ভয়ের কোনো কারণ নেই, একদম ইজি চ্যাপ্টার। একটু জাস্ট তুমি যদি আমার কথাটা শোনো তুমি সবটাই বুঝতে পারবে। কেমন? এবং আমার সাথে এক্সারসাইজগুলো মন দিয়ে শোনো। তো আমি এবার শুরু করছি পেজ নাম্বার 32 চ্যাপ্টার 8 গণিত প্রভা অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 3 মূলদ সংখ্যার ধারণা, পেজ নাম্বার 32, নিজে করি 3.1। নিজে করি 3.1 এবার আমরা শুরু করব। পেজ নাম্বার 32 ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 3 নিজে করি 3.1। এখানে কি বলা আছে? আচ্ছা, এর আগে যে যে জিনিসগুলো রয়েছে 31 এবং 32 নিজে করি 3.1 আগে অবধি এগুলো সবটাই কিন্তু আমরা ডিসকাস করে নিয়েছি। মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যার এক্সাম্পল সবই ডিসকাস করে নিয়েছি। এরপরে আমরা শুরু করছি নিজে করি 3.1। কি লেখা আছে? মধুমিতার বাড়ি পৌঁছানোর পর মধুমিতার ভাই রানা তার খাতায় অনেকগুলি সমীকরণ লিখলো। কি লিখলো? সমীকরণ লিখলো। কে লিখলো? না, মধুমিতার ভাই রানা লিখলো। কেমন? কি লিখলো? এবার নিচের সমীকরণগুলো সমাধান করি। রানা যে সমীকরণগুলো লিখলো সেগুলো চলো এবার আমরা সমাধান করে ফেলি। কি কি সমীকরণ লিখলো? সমীকরণ লিখলো প্রথমে 5x ইজ ইকুয়াল টু 30। তাহলে প্রথম যে সমীকরণটা আমাদের দেওয়া আছে সেটাতে কি দেওয়া আছে? না 5x ইজ ইকুয়াল টু 30। এখান থেকে আমাদের কি ডিফাইন করতে হবে? x। তাহলে এখান থেকে or 5x ইজ ইকুয়াল টু 30, তাহলে x ইজ ইকুয়াল টু 30/5 লিখতে পারি। দেখো 5x ইজ ইকুয়াল টু 30, তাহলে x ইজ ইকুয়াল টু 30/5। 5 6 যা 30, তাহলে x ইজ ইকুয়াল টু 6। তাহলে 5x ইজ ইকুয়াল টু 30 যে ইকুয়েশনটা বা সমীকরণটা ছিল তার x সমান কত? না 6 হলো। বোঝা গেছে? কি করলাম? না 5x ইজ ইকুয়াল টু 30, x ইজ ইকুয়াল টু 30/5, 5 6 যা 30, x ইজ ইকুয়াল টু 6 হলো। আচ্ছা, এরপরে যেটা 2 নম্বর ইকুয়েশন আমাদের কাছে আছে সেইটা এবার আমরা দেখে নেব। সেকেন্ড যে ইকুয়েশন সেটা হলো 2x প্লাস x মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে দেখো 2x প্লাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5। কেমন? তো চলো এবার আমরা কিছু নেই মানে 1 আছে লিখতে পারি। তো 2x/1 মিনস 2x। তাহলে 1 and 2 এর এলসিএম কত? লসাগু কত? 2। তাহলে এলসিএম করে দিচ্ছি 2। 1 2 যা 2, 2 2 যা 4, তাহলে 4x প্লাস 2 1 যা 1, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5। দেখো এটা বুঝতে পারলে কিনা? কি করলাম? 2x/1 আছে, তাহলে 1 and 2 এর এলসিএম কত? 2। তাহলে 1 2 যা 2, 2 2 যা 4, 4x প্লাস 2 1 যা 2, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5।
অর টুটা মাল্টিপ্লাই হয়ে যাবে কার সাথে না 5 সাথে, তাহলে কি পড়ে থাকছে 4x প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 10। লিখতে পারি কি পারি না একবার দেখো। টুটা কার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল 5 সাথে, তাহলে 5 2 যা 10, 4x প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, এরপরে এটাকে আমি এখানে লিখছি, আচ্ছা এখানেই লিখে দিই অর, তাহলে দেখো 4x প্লাস এক্স অ্যাডিশন করলে কি হয়, অ্যাডিশন আছে 5x ইজ ইকুয়াল টু 10, মাইনাস 1টাকে লেফট সাইডে ছিল রাইট সাইডে নিয়ে গেলে 1 এর সিম্বল কি মাইনাস, সিম্বল চেঞ্জ হবে যখন কোনো সংখ্যা ইকুয়েশনের একদিক থেকে অন্য দিকে যাবে। একদিক মানে কি হয়, সে সমান চিহ্নে যদি বাঁ দিকে থাকে তাহলে ডান দিকে যাক, বা ডান দিক থেকে বাঁ দিকে যাক, যখনই যাবে সেই সংখ্যার আগে যে চিহ্ন বা সিম্বল আছে সেটা পরিবর্তন হবে। তাহলে -1 ছিল, এটা বাঁ দিকে ছিল, যখন সেটা ডান দিকে যাচ্ছে ইকুয়েশনে তখন তার সিম্বল মাইনাস যদি থাকে সেটা কি হয়ে যাবে প্লাস, তাহলে +1 হয়ে গেল। দেখো তাহলে 4x প্লাস এক্স দ্যাট ইজ 5x ইজ ইকুয়াল টু 10 প্লাস 1, তাহলে কি দাঁড়ায় এখান থেকে অর 5x ইজ ইকুয়াল টু 10 প্লাস 1 দ্যাট ইজ 11। দেখো এই অঙ্কটা এই অঙ্কের ফর্মে চলে এলো, 5x ইজ ইকুয়াল টু 30, দেখো 5x ইজ ইকুয়াল টু 11, সেম টু সেম। তাহলে এখানে যেভাবে ডিরাইভ করেছি এখানেও সেই করব, তাহলে x ইজ ইকুয়াল টু 11 আপন 5 লিখতে পারি। তাহলে 2x প্লাস এক্স মাইনাস 1 আপন 2 ইজ ইকুয়াল টু 5, এই ইকুয়েশনের x কত এলো 11 আপন 5। বোঝা গেছে? দেখে নাও আরেকবার, কিছু করিনি, জাস্ট এলসিএম করে দিয়েছি। এলসিএম করে দিয়ে এই 2কে 5-এর সাথে গুণ করে 10 হয়ে গেছে। এখান থেকে এক্স 4x প্লাস এক্স দ্যাট ইজ 5x, -1 যেটা ছিল সেটা যখন ওপাশে চলে যাচ্ছে দ্যাট ইজ 10 প্লাস 1, 1 যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে ইকুয়াল সিম্বল ইকুয়াল ইকুয়েশনে বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছে -1 যেটা ছিল সেটা +1 হয়ে গেল। তাহলে 5x ইজ ইকুয়াল টু 11, therefore x is equal to 11 upon 5 হয়ে গেল। দেখো আরেকবার দেখে নাও। এরপরে আমরা যেটা দেখবো ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3 তোমরা কিন্তু বইটাও ফলো করবে। x upon 5 প্লাস 2 upon 7 is equal to x upon 10। দেখো এইটা আছে, আমি এখন যেটা করছি সেটা হলো পেজ নাম্বার 32 গণিত প্রভা অষ্টম শ্রেণী চ্যাপ্টার 3, তার নিজে করি 3.1 এর 1-এর 3 নম্বর দাগ করছি, 3 নম্বর করছি। x upon 5 প্লাস 2 upon 7 is equal to x upon 10। তাহলে এখানে দেখো আমরা কি করব, x গুলোকে একধারে নেব এবং সংখ্যাগুলোকে একধারে নেব। তাহলে x upon 5, x upon 10 ছিল লেফট রাইট সাইডে, ওটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে তার সিম্বল চেঞ্জ হয়ে কী হবে x upon -x upon 10। 2 upon 7 বাঁ দিকে ছিল, ওটাকে ডান দিকে যদি নিয়ে যায় তাহলে কি -2 upon 7। কি করলাম আরেকবার একটু দেখে নাও, x গুলোকে এক ধারে নিয়ে এলাম, সংখ্যাগুলোকে আরেক ধারে নিয়ে এলাম। তাহলে x upon 5 ছিল, x upon 10কে যখন এদিকে নিয়ে আসছে, ছিল রাইট সাইডে, আসছে যখন লেফট সাইডে, তাহলে কি হয়ে যাচ্ছে x upon 5 মাইনাস x upon 10 ইজ ইকুয়াল টু 2 upon 7 লেফট সাইডে ছিল, ওটা এখন রাইট সাইডে যাচ্ছে, তাহলে -2 upon 7। এই অবধি ঠিক আছে? আচ্ছা, 5 আর 10 এর এলসিএম কি হয় 10 হয়। 5 2s are 10, 2x minus x is equal to -2 upon 7। দেখো 5 আর 10 এর এলসিএম, তাহলে এলসিএম করে ফেলো 5 আর 10 এর, 5 1s are 5, 5 2s are 10, 5 2s are 10, 10 হলো এলসিএম, 5 2s are 10, 2x minus 10 1s are 10 x
হলো। তাহলে 2x মাইনাস এক্স, দুটো এক্স থেকে একটা এক্স বিয়োগ দিলে কি হয় এক্স, তাহলে এক্স আপন 10 ইজ ইকুয়াল টু মাইনাস 2/7 হলো। দেখো 2x মাইনাস এক্স করলে এক্স, এক্স আপন 10 ইজ ইকুয়াল টু মাইনাস 2/7, দেয়ারফোর और x ইজ ইকুয়াল টু 10 ছিল, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে মাইনাস 10 টু যা 20/7, তাহলে এই ইকুয়েশনের x কি দাঁড়ালো মাইনাস 20/7। একবার দেখে নাও কি অপারেশনটা করলাম। x আপন 5 ছিল, x আপন 5 রাখলাম, x আপন 10 ছিল, x গুলোকে এক ধারে রাখছি, নাম্বারগুলোকে আরেক ধারে রাখছে, তাহলে x আপন 5 মাইনাস x আপন 10 ইজ ইকুয়াল টু মাইনাস 2/7। হোয়াই মাইনাস 2/7? বিকজ 2/7টা ডান দিকে ছিল, বাঁ দিকে ছিল, ওটাকে ডান দিকে নিয়ে চলে এসেছি, তাই প্লাস সিম্বল ছিল ওটা চেঞ্জ হয়ে মাইনাস হলো। এটা ছিল ডান দিকে, এটাকে যখন বাঁ দিকে নিয়ে আসছি প্লাস ছিল মাইনাস হয়েছে। এলসিএম করে দিলাম, 5 এবং 10 এর এলসিএম করলে 10 হয়, সেখান থেকে 2x মাইনাস এক্স আপন 10 ইজ ইকুয়াল টু মাইনাস 2/7, তাহলে 2x মাইনাস এক্স দ্যাট ইজ এক্স আপন 10 ইজ ইকুয়াল টু মাইনাস 2/7, তাহলে সেখান থেকে x ইজ ইকুয়াল টু 10 মাল্টিপ্লাই হয়ে গেল কার সাথে 2 এর সাথে, তাহলে কি হলো x ইজ ইকুয়াল টু মাইনাস 20/7 হলো। একবার দেখে নাও। এরপরে আমরা করব 4th নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা করব, ঠিক আছে। চার নম্বর যেটা রয়েছে এক্সারসাইজ সেটা আমরা করব। সেটা কি, সেটা রয়েছে x/4 প্লাস হাফ ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তো চলো শুরু করো। দেখো এক্স এর টার্ম একটাই আছে আর বাকিটার নাম্বার, তাহলে নাম্বারগুলোকে একধারে করছি। x আপন 4 ইজ ইকুয়াল টু হাফ মাইনাস হাফ, এই হাফটা যখন এদিকে যাচ্ছে প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস হাফ মাইনাস হাফ কেটে কি হলো 0 হয়ে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু 0 ইন্টু 4, দ্যাট মিনস কত x ইজ ইকুয়াল টু 0। কি কথা দেখো আরেকবার, x এর টার্ম একটা, x আপন 4, নাম্বার দুটো আছে, নাম্বারকে এক সাইডে আনলাম, হাফ মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট হয়ে গেল, হয়ে গিয়ে 0 হলো, 4 মাল্টিপ্লাই হয়ে গেল 0-র সাথে, 0 ইন্টু 4 দ্যাট মিনস 0। তো এই ইকুয়েশনের x কি এলো 0 এলো। তাহলে আমরা এখানে 4টে অঙ্ক সলভ করলাম যেখানে ইকুয়েশন দেওয়া ছিল এবং আমাদের কি জানতে চাওয়া হয়েছিল, x এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। আমরা x এর ভ্যালু বের করলাম। এরপরে আমরা চলে যাব, এরপরে দেখো পেজ নাম্বার 33তে কি বলা হয়েছে না, মূলদ সংখ্যা গুণ করলে মূলদ সংখ্যা, ভাগ করলে মূলদ সংখ্যা, যোগ করলে মূলদ সংখ্যা, বিয়োগ করলে মূলদ সংখ্যা, সেইগুলো দেওয়া আছে। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের করে দেখিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তারপরেও যদি তোমাদের কারোর অসুবিধে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, কেমন। তো চলো এরপরে দেখো পেজ নাম্বার 35-এ কি রয়েছে, মূলদ সংখ্যার যোগ এবং গুণ অ্যাসোসিয়েটিভ রুল অ্যান্ড কমিউটেটিভ রুল মেনে চলে, মানে সংযোগ এবং বিনিময় নিয়ম মেনে চলে, সেগুলো দেওয়া আছে। সেগুলোও আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, সেগুলোও তোমরা দেখে নিতে পারো, কেমন। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা সরাসরি পেজ নাম্বার 39, চ্যাপ্টার 3, অষ্টম শ্রেণীর মূলদ সংখ্যার ধারণা, গণিত প্রভাব, কেমন। তো এখানে নিজে করে 3.2 পেজ নাম্বার 39 চ্যাপ্টার 3 অষ্টম শ্রেণী গণিত প্রভাব, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই বোর্ডের অষ্টম শ্রেণীর গণিত প্রভা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 39। এরপরে এক্সারসাইজ 3.2, দেখো
নিজে করে 3.2 পেজ নাম্বার 39-এর প্রথম যে অঙ্কটা রয়েছে 2/9 এর সাথে কত যোগ করলে শূন্য পাবো? কত যোগ করলে আমরা শূন্য পাবো? যখন শূন্য চেয়েছে সেই সংখ্যার অপোজিট সংখ্যা দিয়ে যদি আমরা অ্যাডিশন করি তাহলে আমরা শূন্য পাবো। 2/9-এর 2/9-এর অপোজিট কি না -2/9, যোগ করলে শূন্য পাবো। যদি তোমার কাছে এক্সাম্পলে বলা থাকতো 3/5 কত যোগ করলে শূন্য পাবো, না কি হবে -3/5 যোগ করলে শূন্য পাবো। আবার যদি তোমার কাছে বলা থাকতো -7/5 কত যোগ করলে শূন্য পাবো, এর অপোজিট কি যোগ করব, কত যোগ করব না +7/5 যোগ করলে শূন্য পাবো। বোঝা গেছে যে সংখ্যা থাকবে তার অপোজিট সংখ্যা কিভাবে আনবো, না যে সিম্বল থাকবে অপোজিট সিম্বল এবং সেই সংখ্যা দিয়ে যদি যোগ করি তাহলে শূন্য পাবো। কি বললাম, 2/9-এর সাথে কত যোগ করলে শূন্য পাবো? 2/9-এর আগে সিম্বল কি আছে প্লাস, তার অপোজিট সিম্বল কি মাইনাস, এবং সেই সংখ্যাটা যদি বসিয়ে দিই তাহলে আমরা শূন্য পাবো। এক্সাম্পল আমরা দিয়েছি কি 3/5 কত যোগ করলে শূন্য পাবো, না এর আগে সিম্বল কি প্লাস, মাইনাস করেছি, অপোজিট করেছি এবং সেই সংখ্যা। -7/5-এর সাথে কত যোগ করলে শূন্য পাবো, মাইনাস ছিল প্লাস করেছি এবং সেই সংখ্যা বসিয়ে দিয়েছি, শূন্য পেয়ে গেছে। বোঝা গেছে? এই ধরনের যে অঙ্ক আসবে জাস্ট একই জিনিস, যে সিম্বল থাকবে তার অপোজিট সিম্বল এবং সেই সংখ্যা যদি বসিয়ে দিই আমরা শূন্য পাবো। কেমন? 2-এর দাগে যে অঙ্কটা রয়েছে সেটা দেখো, -9/8 কত যোগ করলে শূন্য পাবো? -9/8-এর আগে সিম্বল কি আছে মাইনাস, এখানে কি বসিয়ে দেবো প্লাস, 9/8 বসিয়ে দেবো, দিলে শূন্য পেয়ে গেলাম। এরপর 3-এর দাগে আসছি, -5/2 সঙ্গে কত যোগ করলে শূন্য পাবো? তাহলে দেখো মাইনাসে মাইনাসে +5/2, তাহলে এইটা হলো +5/2, তাহলে এখানে কি হবে না -5/2 করলে শূন্য পাবো। আচ্ছা, এরপরে 4-এর দাগে 5/8-এর সাথে কত গুণ করলে 1 পাবো? প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম কোনো সংখ্যাকে তার রেসিপ্রোকাল বা অনন্যক দিয়ে গুণ করলে আমরা 1 পাবো। তাহলে 5/8-এর রেসিপ্রোকাল কত, না 8/5, যা থাকবে উল্টে দেবো, মাল্টিপ্লাই করলে 1 পাবো। এরপরে 5-এর দাগে -3/9-এর সাথে কত গুণ করলে 1 পাবো? তাহলে 3/9-এর সাথে 3/9-এর সাথে কত গুণ করলে 1 পাবো প্রথমে সেটা দেখবো। তাহলে 9/3 রেসিপ্রোকাল, মাইনাস আছে এখানে কি প্লাস করতে হবে, তাহলে মাইনাসের সাথে কত গুণ করলে প্লাস হবে, না মাইনাস গুণ করলে। তাহলে -3/9-এর সাথে কত গুণ করলে 1 পাবো, না -9/3 মাল্টিপ্লাই করলে আমরা রেজাল্ট হিসেবে 1 পাবো। বোঝা গেছে? কোনো সংখ্যা তার সাথে যদি আমরা অনন্যক গুণ করি তাহলে সেখানে আমরা 1 পাবো। মানে যদি এ কোনো নাম্বার হয় এর অনন্যক কত, 1/a, যদি মাল্টিপ্লাই করে দিই কি হবে 1 আসবে। যদি বি কোনো নাম্বার হয় -b, কত গুণ করলে 1 পাবো, না -1/b। কি কথা বোঝা গেছে? এ যদি সংখ্যা হয় এর অনন্য কত, -1/a, এ যদি কোনো সংখ্যা হয় তাহলে 1/a হচ্ছে অনন্য, a × 1/a যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা 1 পাবো। বি যদি কোনো নাম্বার হয়, -b যদি কোনো একটা নাম্বার হয় তাহলে কত গুণ করলে 1 পাবো, না বির অনন্য কত 1/b, +1 চেয়েছে -1 তো চায়নি, তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, তাহলে -b × -1/b যদি মাল্টিপ্লাই করি সেখানে আমরা 1 পাবো। কি কথা বোঝা গেছে? যোগের ক্ষেত্রে কি বলেছিলাম, যে সংখ্যা তার অপোজিট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিলে 0 পাবো। তাহলে দেখো 2/9 প্লাস 2/9-এর সামনে কি সিম্বল আছে, প্লাস আছে, -2/9 দিয়ে যোগ করে দিলাম কি পেলাম 0।
মাইনাস 9 8 আছে, কত যোগ করলে 0 পাবো? প্লাস 9 8 মাইনাস অফ মাইনাস 5/2, তাহলে এইটা কি? তাহলে প্লাস 5/2, তার সাথে কত যোগ করলে 0 পাবো? মাইনাস 5/2। অনন্যক 5 এর 8 এর সাথে কত গুণ করলে 1 পাবো? না 8/5। আচ্ছা, মাইনাস 3/9 এর সাথে কত গুণ করলে আমরা 1 পাবো? না মাইনাস 9/3 মাল্টিপ্লাই করলে আমরা 1 পাবো। বোঝা গেছে? যদি এখানে তোমাদের কারোর কোনো অসুবিধা থেকে থাকে বুঝতে, আমাকে উইদাউট এনি হেজিটেশন জানাবে, কেমন? তাহলে অলরেডি আমরা 5টা অঙ্ক করে ফেললাম, সিম্পলি, ভীষণ ইজি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর এক্সারসাইজে যেটা রয়েছে সেটা আমরা এবার কষে ফেলবো, কেমন? অঙ্কটা কি আছে তোমরা একটু বই থেকে দেখে নাও। 7/9 ইন্টু ব্র্যাকেট অফ 1/11/25 ইন্টু মাইনাস 89/41 ইন্টু 5/121। একে কি বলেছে অঙ্কেতে? না বিনিময় এবং সংযোগ নিয়মের মাধ্যমে গুণ করি, কেমন? আচ্ছা, তাহলে বিনিময় এবং সংযোগ নিয়ম। বিনিময় নিয়ম আমি আগের ক্লাসে বলেছিলাম, তোমরা দেখে নিতে পারো। সংযোগ নিয়মও বলেছিলাম, ডিস্ট্রিবিউটিভ লও বলেছিলাম, বিচ্ছেদ নিয়মও বলেছিলাম, সেগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা প্রথমে সংযোগ করব, তারপরে বিনিময় করব, কেমন? তো একে এবং এই রাশি এবং এই রাশিকে নিয়ে আমরা সংযোগ করছি। তাহলে 7/9 ইন্টু মাইনাস 89/41 সংযোগ করলাম। আচ্ছা, ইন্টু মাইনাস 11/25 ইন্টু 5/121 হলো। এটা এবং এটা নিয়ে সংযোগ করলাম, এটা এবং এটা নিয়ে সংযোগ করলাম। আচ্ছা, 11 121, দেখো 5 5 25, তাহলে কি ফিগার দাঁড়ালো? 7/9 ইন্টু মাইনাস 89/41 ইন্টু মাইনাস 1/55। ঠিক আছে, দেখো কিছু নয়, কেটে দিয়েছি। 11 একে 11, 1 থাকছে 11, 11 একে 11, 5 5 25, তাহলে কি থাকছে? মাইনাস 1/11 ইন্টু 5 55। ঠিক আছে। আচ্ছা, এবার এদের মধ্যে বিনিময় করছি। কি বিনিময় করছি? 89/41 মাল্টিপ্লাই উইথ 7/9 ইন্টু মাইনাস 1/55। এবার গুণ করে দাও। আচ্ছা, 89 ইন্টু 7 কত হয়? দেখো 9 7 63, 3 হাতে আছে 6, 8 7 56, 57 58 59 60 61 62, তাহলে 623। তাহলে নিউমিনেটরে কত থাকছে? 623। আচ্ছা, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাই কোনো সিম্বল আসছে না। এরপরে মাল্টিপ্লাই করব আমরা কি? 11 ইন্টু 55 ইন্টু 9, তাহলে প্রথমে 55 ইন্টু 41 মাল্টিপ্লাই করব। 1 5 5, 1 5 5, 5 4 20 0, হাতে আছে 2, 5 4 20 2 22, তাহলে কি আসছে? 5 5 2 2। এর সাথে আমরা 9 মাল্টিপ্লাই করব, তাহলে 2 2 5 5 ইন্টু 9, 9 5 45, 5 হাতে আছে 4, 9 5 45, 45 46 47 48 49, 4 9, 9 থাকছে, 4 থাকছে, 9 2 18 19 20 21 22, 22 2 হাতে আছে 2, 9 2 18 19 20, তাহলে কত আসছে? 20,295। তাহলে প্রথমে 7/9 এবং মাইনাস 89/41 এই দুটোকে নিয়ে আমরা সংযোগ নিয়ম করলাম।
এবং -11/25 এবং 5/121কে নিয়ে সংযোগ করলাম। এদের মধ্যে কাটাকাটি হয়ে গিয়ে কী থাকলো, -1/55 এবং এটা থাকলো। এবার এদের মধ্যে বিনিময় ঘটিয়ে দিলাম, কি বিনিময় ঘটিয়ে দিলাম না, -89/41 × 7/9 × -1/55 মাল্টিপ্লাই করে দিলে কি আসছে না 623/2295। কেমন? আচ্ছা, তো এখানেই আমাদের নিজে করি 3.2 শেষ হলো। আজকে ক্লাস এই অবধি থাকবে। নেক্সট ক্লাসে সংখ্যারেখার ধারণা প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম, আবারও নেক্সট ক্লাসে সংখ্যারেখা কিভাবে সংখ্যারেখায় বসাবো, দুটো ইন্টিজারের মধ্যে কতগুলো মূলদ সংখ্যা থাকতে পারে সেটা নির্দিষ্ট না অসীম সেটা আমরা আলোচনা করব, কিভাবে কোনো সংখ্যাকে সংখ্যারেখায় বসাবো, সংখ্যারেখায় তার অবস্থান কোথায় হবে, এগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আজকের ক্লাস এই অবধি থাকলো। আজকের ক্লাসে আমরা করলাম অষ্টম শ্রেণীর গণিত প্রভার পেজ নাম্বার 32 এবং 35, নিজে করি 3.1 অ্যান্ড 3.2 এখানেই শেষ হলো। আজকে ক্লাস এই অবধি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে মূলদ সংখ্যার বাকি অংশটা নিয়ে, এবং তারপরের দিন আমরা কোষে দেখি 3 শুরু করব। কেমন? আরেকটা কথা, তোমাদের রিপ্লাই মানে আমাদের মানে মোটিভেশন এবং ইন্সপিরেশন দেয়, যার ফলে আমাদের মানে ক্লাসগুলো করতেও খুব ভালো লাগে। তোমাদের একটা রিপ্লাই যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা ভীষণ ইন্সপিরেশন পাই তোমাদের রিপ্লাই থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। মানে তোমাদের সাপোর্টই মানে ভীষণ আমাদের কাছে ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। কেমন? তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সকলে খুব ভালো থেকো। আজকে ক্লাস এই অবধি। এভাবেই আমরা ছোট্ট ছোট্ট করে কিন্তু ম্যাথমেটিক্সের অষ্টম শ্রেণীর যে গণিত প্রবাহ আমরা শেষ করব। আমরা দ্রুত এগোবো না, খুব ধীরে ধীরে এগোবো, কিন্তু যতটুকু আমরা শিখবো সেইটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, সেখানে যেন কোনো ঘাটতি না থাকে। আমরা ফাস্ট এগোবো না, খুব স্লো বাট স্টেডি এই মোডেই এগোবো, এবং প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু বুঝে নেব। কোথাও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অঙ্ক রিগার্ডিং এই চ্যাপ্টার রিগার্ডিং বা এই ক্লাস গণিত প্রভা অষ্টম শ্রেণীর এই সাবজেক্ট রিগার্ডিং যদি তোমাদের কোনো অসুবিধে থাকে বা ম্যাথমেটিক্স রিগার্ডিং যদি কোনো অসুবিধে থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে উইদাউট এনি হেজিটেশন জানাতে পারো। কেমন? তো আজকে ক্লাস এই অবধি থাকলো। নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।